দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য একটি আলোচিত খবর ছিল আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিজ রেটিংসের মূল্যায়নের। বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান অবনমনের একটি ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে বাংলাদেশের মুডিজের রেটিং ছিল B1 এবং সেটিকে নামিয়ে B2-তে আনা হয়েছে এবং একই সাথে দেশের অর্থনীতির পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে মুডিজ। দেশের ব্যাংকিং ব্যবস্থায় এক ধরনের চলমান অস্থিরতা আমরা 2022 সাল থেকে দেখতে পাচ্ছিলাম, যেটা 2024 সালে এসে প্রকট আকার ধারণ করে এবং শুরুর দিক থেকেই বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট কাটানোর জন্য সহায়তা করে আসছিল, যেটা 2024 সালের পরে প্রায় 24,000 কোটি টাকার সমপরিমাণ অর্থে দাঁড়ায়। এবছরের শুরুর দিকে খেলাপি ঋণের মোট পরিমাণও বেড়ে গিয়েছিল, প্রায় 3 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে সেটা। এর ভেতর 1,35,000 কোটি টাকা নতুন করে গত বছর 5 আগস্টের পরে যোগ হয়েছে এই তালিকায়। ব্যাংকিং খাতের আস্থার সংকট এবং এর পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে আসন্ন সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের চেহারাটা কী দাঁড়াচ্ছে সেটা নিয়ে আজ আলোচনা করব আমরা আমাদের আজকের আলোচকের সঙ্গে। আর আলোচক হিসেবে আজ থাকছেন ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শেখ মোহাম্মদ মারুফ। প্রায় 3 দশক ধরে দেশি এবং বিদেশি ব্যাংকগুলোতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এসেছেন তিনি। 2024 সালের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকে যোগদান করেন এবং তার আগে আরেকটি ব্যাংকে তিনি এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসারের দায়িত্ব পালন করছিলেন। শেখ মোহাম্মদ মারুফ, চলতি হয় স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ কাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রথম প্রশ্ন, মুডিজের এই যে রেটিং আমাদের যে অবনমন হলো সেটা কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নাকি আমরা একটু হালকাভাবে নিতে পারবো? মুডিজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সিস। সারা ওয়ার্ল্ডের ইনস্টিটিউটগুলোকে ইভ্যালুয়েট করার জন্য ইনভেস্টররা মুডিজের রেটিং দেখে। সেই অর্থে ওটাকে হালকা করে দেখার কোনো অবকাশ আমাদের নাই, কারণ পৃথিবীতে আমরা যেন অনেক কথা বলছি, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি। আমাদের রিসেন্টলি একটা ইনভেস্টমেন্ট সামিট হলো, বিটা ডিড এ ফ্যান্টাস্টিক জব ইন টার্মস অফ অনবোর্ডিং লট অফ লার্জ ইনভেস্টার্স। সেই ক্ষেত্রে মুডিজের এই রেটিংটাকে খাটো করে বা ডিসকাউন্ট করে দেখার অবকাশ নেই, বিকজ পৃথিবীতে যখন কোনো দেশে ইনভেস্ট করতে যায় ইনভেস্টাররা সেই দেশের মুডিজ রেটিং দেখে। আপনি যদি দেখেন মুডিজের সাথে আমি ডিল করেছি, বিকজ আমার যে কার্যক্ষেত্রে যেসব জায়গায় ছিলাম সেখানে মুডিজ রেটেড ছিল, সেখানে আমাদের এভরি ইয়ার ইউ নো দ্যাট মুডি ইভ্যালুয়েট ইউর ক্রেডিট রেটিং এভরি ইয়ার, অ্যান্ড প্রত্যেক বছরই জুন জুলাইয়ের দিকে আমাদের একটা মিটিং হতো। দেখেন, মুডিজ রেটিং ইজ লাইক ক্রেডিট রেটিং এজেন্সি, and credit people are always negative. They will highlight the negative part more than the positive part. And সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ, if I'm not wrong, প্রথমে ছিল B ratings, then B1, then B2. এই যে ডাউনগ্রেড হলো, সেই ডাউনগ্রেডের কারণ কিন্তু তৎক্ষণাৎ হলো এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা নেগেটিভিটির কারণে। এবং এবারে যে চেঞ্জটা সবচেয়ে বড় জিনিস, যে এর আগে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে স্টেবল দেখাতো, এবার আউটলুক নেগেটিভ। এটা আমাদের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয়। দেখেন, এগুলোতে প্রথম কী কাজটা হয়, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। আমরা যারাই যেই প্রত্যেকটা ব্যাংক, করেসপন্ডেন্ট ব্যাংকিং, বাইরে থেকে যে ফান্ড আনি বড় করি, প্রত্যেকটা কস্ট বেড়ে যায়, বিকজ এইসব রেটিং যত ডাউনগ্রেড হয় তত রিস্কি মনে করে, দেন পিপল এক্সপেক্ট হায়ার রিটার্নস, রাইট, ইজ বেটার দেন দ্য ওভার কান্ট্রি রেটিং। সেই ক্ষেত্রে কী জিনিসগুলো দেখে, আপনার কোম্পানিতে ভালো রেটের কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট আছে কিনা, সেই ইনভেস্টমেন্ট কতটুকু, 20-30% বেশি হলে ওটাকে সেইটা ভালো দিক। আপনার টিয়ার 1 ক্যাপিটাল কতটুকু আছে। আমরা অলওয়েজ মনে করি ব্যাঙ্কিং সেক্টরে যে আমাদের 15% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইজ ভেরি গুড। গ্লোবালি যদি দেখেন প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অনেক হাই। 20% যদি না হয় ওরা আপনাকে খুব ভালো স্ট্রং ব্যাংক বলে না, বিকজ ব্যাংক একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। ব্যাংকে যে কিছু করার জন্য ক্যাপিটালের প্রয়োজন হয়। সো আপনার ক্যাপিটাল ভালো এবং টিয়ার 1 ক্যাপিটাল স্ট্রং ক্যাপিটাল। আপনার ইনকামের গ্রোথটা কি ইরাটিক নাকি স্টেবল, দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট। লিকুইডিটি, your governance, your process through which you are anything, through which you are evaluating credit, through which you are procuring something, your board management, your recruitment, overall operational process and credit process, procurement process, সমস্ত কিছু পার্ট অফ ইউর গভর্নেন্স। এই সমস্ত কিছু বিবেচনায় যদি মোটা দাগে বলি, এগুলা বিবেচনা করে একটা ব্যাংকের ক্রেডিট রেটিং হয়। এবং দেশের ক্ষেত্রে তো রাজনীতি
ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড আপনার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন ব্যাংকিং সেগমেন্টে কিন্তু ওরা ডাউনগ্রেড করেছে। ব্যাংকিং সেগমেন্ট যখন করেছে তখন গভর্নেন্সের কথা বলেছে, এনপিএল এর কথা বলেছে, দেশের ক্ষেত্রে বলেছে পলিটিক্যাল সিনারিও। তো এই সামগ্রিক বিচারে আমরা যদি আমাদের এই রেটিংটাকে দেখেন, আমি আমার অভিজ্ঞতা দেখেছি যখন আপনি একটু ভালো করেন মুডি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে আপগ্রেড করে দেয় না। দে ওয়ান্ট টু সি কনসিস্টেন্সি, আপনি কনসিস্টেন্টলি ভালোটা করছেন কিনা। খারাপ যখন করবেন চট করে নামিয়ে দেয়। সো আমরা বি থেকে B2-তে এসছি, আই থিঙ্ক 15 years ইফ নট রং। আমরা তো ক্রমাগত ধাপ নামছি। আমাদের এখন প্রথম জিনিসটা হবে আমাদের এটাকে ধরে রাখা এবং এর থেকে উন্নতি করা। তার জন্য প্রথমে আমাদের ওভারঅল কান্ট্রি গভর্নেন্স নিয়ে, এনপি নিয়ে, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে যে কথাগুলো আসছে সেই ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট ডিসিশন নিতে হবে। এবং সেই দৃষ্টিতে আমরা কীভাবে ভাবলে হবে না, সারা বিশ্ব আমাদের কীভাবে দেখতে চায় সেভাবে আমাদের কাজ। বিকজ আমরা কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির মধ্যে সারা পৃথিবী আমাকে কীভাবে দেখতে চায় সেভাবেই আমাকে তৈরি করে, সেভাবে আমাদের কার্যক্রম দ্যাট শুড রিফ্লেক্ট ইন এভরিথিং দ্যাট আই ডু। অনলি দেন উই ক্যান সি সাম আপগ্রেডেশন অফ আর ক্রেডিট রেটিং। বাংলাদেশ ব্যাংকও এটার প্রতিক্রিয়াতে প্রায় একই কথাই বলেছে, আপনি যেটা বলছেন যে মুডিজের কনসিডারেশনের ভিতরে অনেকগুলো পয়েন্ট ছিল যেগুলো আসলে কনটেক্সচুয়াল না। সেই ক্ষেত্রে মানে আপনি তো ব্যাংকিং সেক্টরে লম্বা সময় ধরে আছেন, আমার প্রশ্ন আপনার কাছে যে এই ধরনের এজেন্সির রেটিং দ্রুত সময়ের ভেতরে বাড়ানোর জন্য আমরা আসলে কী করতে পারি? সেটা প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট হোক, সব মিলিয়ে কি চেষ্টা করা যেতে পারে? যেটা আমাদের প্রথম যে আমরা রিফর্মগুলো বলছি, কথা বলছি, সেটা আক্ষরিক অর্থে এবং সেটা যৌক্তিকভাবে এবং প্রায়োগিক দিক থেকে উই শুড ইমপ্লিমেন্ট দ্যাট। আমাদের রিফর্ম যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, কিংবা একটা পলিসি করার মধ্যে সীমাবদ্ধ না থাকে, কিংবা কোনো কমিটির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটা করে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড পিপল মাস্ট সি দ্যাট ইয়েস উই আর সিরিয়াস ইন বিজনেস, উই মিন হোয়াট ইউ আর সেইং, নাম্বার ওয়ান। সো আপনার যতগুলো রিফর্ম আছে যেগুলো কথা বলছে সেগুলো আমাদেরকে করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, জুডিশিয়াল সেক্টর রিফর্ম, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, সেগুলো করে ইমপ্লিমেন্ট করতে, এবং সেগুলো কী কাজগুলো করলে বিশ্ব আমাদেরকে দেখবে ইয়েস উই আর সিরিয়াস অ্যাবাউট দিস, সেইগুলো ইনশিওর করতে হবে। আই এম শিওর উই অল নো হোয়াট উই নিড টু ডু। ভালো করার ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ কনসিস্টেন্সি দেখি করবে না, বাট প্রবলি ইউ উইল সি দ্যাট ইফ দে চেঞ্জ, নট ধরেন B2 থেকে B1 করলো না, বাট নেগেটিভ থেকে পজিটিভ স্টেবল আউটলুক, দ্যাট ইজ আ ইম্প্রুভমেন্ট অ্যাজ ওয়েল। সো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে। করলেই আমরা ওদের কাছ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেসপন্স পেতে পারি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে উদ্যোগগুলো, বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো আছে সেগুলোকে রেগুলেট করার জন্য এবং অর্থনীতিকে চাঙা করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ আছে, এগুলোর ব্যাপারে আপনার মূল্যায়ন কি? দেখেন, বাংলাদেশ ব্যাংক এই বছর স্পেশালি 5ই আগস্টের পরে অনেকগুলা পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে, বোর্ডগুলো ভেঙে সেখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করেছে। বাংলা ব্যাংকের অতীতে এই কাজগুলো খুব কম করেছে, বাট এই বছর অনেক জায়গায় যেটা যৌক্তিক ছিল। আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আপনার ইন্সপেকশনে, অডিটে অনেক ধরনের কোয়ালিটেটিভ অ্যান্ড অনেক ধরনের যৌক্তিক জিনিসপত্র রিফ্লেক্টর হচ্ছে, যেটাতে দেখে প্রতীয়মান হয় যে বাংলাদেশ ব্যাংক এই ওভারঅল সেগমেন্টটাতে একটা গভর্নেন্স স্টেবিলিটি, একটা স্বচ্ছতা আনার ব্যাপারে সচেষ্ট। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংকে যেই জাতীয় চেঞ্জগুলো নিয়েছে, আমাদের বিচারে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে ইমপ্রুভমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গভর্নেন্সটা আমাদের স্বচ্ছতা আনতে হবে। আপনি দেখেন ব্যাংকিং সেক্টরে যে ব্যাংকগুলো ভালো করছে প্রত্যেকটা কিন্তু ম্যানেজমেন্ট ড্রিভেন ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই ম্যানেজমেন্ট এমপাওয়ার্ড। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকেরও কার্যক্ষেত্রে এটাও আনা উচিত যে হাউ টু এমপাওয়ার ম্যানেজমেন্ট মোর। দেখেন মার্কেটে যতগুলো ব্যাংক এই বাংলাদেশের হিস্ট্রিতে একদম দুরবস্থা থেকে এখন শীর্ষসারি ব্যাংক, প্রত্যেকটাই কিন্তু এসছে বিকজ অফ ম্যানেজমেন্টের দক্ষতা, ম্যানেজমেন্টের সাথে বোর্ডের একটা সুন্দর সমন্বয়। বোর্ডের কাজটা করেছে, ম্যানেজমেন্ট তার কাজটা করেছে। এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ব্যাংক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি তার কাজটা রাইটফুলি করে, বোর্ড যদি তার কাজটা রাইটলি করে, বোর্ডের কাজ কিন্তু ডে টু ডে ব্যাংক ম্যানেজ করা না। ব্যাংক ম্যানেজমেন্ট শুড বি এম্পাওয়ার্ড টু ম্যানেজ দ্য বোর্ড অন এ ডে টু ডে বেসিস।
বোর্ড উইল গাইড দ্য ম্যানেজমেন্ট টু অন স্ট্র্যাটেজিক্যাল ডিরেকশন, কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায় যাব, সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকেরও আমার কাছে মনে হয়, আমার দৃষ্টিতে কী স্টেপ নিলে, পদক্ষেপ নিলে ম্যানেজমেন্ট আরও স্মুথলি, আরও এফিসিয়েন্টলি, আরও তড়িৎ গতিতে কাজটা করতে পারে। বিকজ টাইম, প্রম্পটনেস অ্যান্ড স্পিড অফ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। সো ইট শুড বি সাচ দ্যাট আমি যদি যে কাজটা মনে করি, আমার সেই কাজটা করার যদি এম্পাওয়ারমেন্ট থাকে, অথরিটি থাকে, আই ক্যান ডু ইট ইমিডিয়েটলি। বিকজ এই জিনিসগুলো যদি আমার কাছে আরও সুনিপুণ দৃশ্যে দেখা হয় বা ইন্টারনেট দেখা হয়, আমার কাছে ওভারঅল গভর্নেন্সের কথা বলছি, স্টেবিলিটির কথা বলছি, উইল সি ইম্প্রুভমেন্ট ফ্রম ওয়ার ইট ইজ রাইট নাও। বাট আমি বাংলাদেশ ব্যাংকের এই যাবৎকালে যে স্টেপগুলো নিয়েছে, আমি স্বাগত জানাই বাংলাদেশ ব্যাংকে ফর দোজ স্টেপস। ব্যাংক নিয়ে একটা আস্থা অনাস্থার জায়গা সাধারণ মানুষের ভেতরে তৈরি হয়েছিল এবং সেটা বেশ দীর্ঘ সময় ধরে চলমান ছিল, আপনি জানেন। আপনারা যারা প্রাইভেট ব্যাংকগুলোকে চালাচ্ছেন, তাদের ভেতরে কি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের শঙ্কা তৈরি হয় যে আমরা আসলে আমাদের ক্লায়েন্ট হারাবো কিনা, বা আমরা আসলে নতুন ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য কী করবো? এই ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে, বা বিশেষ করে আপনাদের ব্যাংক কী ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে বা কী ধরনের কর্মকৌশল আপনারা চিন্তা করছেন, যেটাতে গ্রাহকের আস্থা ফেরত আসবে এবং গ্রাহক আবার পুনরুদ্যমে তাদের টাকা জমা করা থেকে শুরু করে বা ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার বিষয়টা, এই জিনিসগুলোতে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে? ওভারঅল যে সেন্টিমেন্টটা বলছি আমরা, সেটা তো সত্য। মানুষের মধ্যে তো একটা অস্থিরতা আছে, অনাস্থা আছে। আপনি কখনো চিন্তা করে গেছে বাংলাদেশের একটা ব্যাংকে আপনি গিয়েছেন, সেই ব্যাংকে 1 লাখ টাকা চেক দিয়েছেন, টাকার চেক অনার করতে পারছে না? সেগুলো তো নাই। এবং যেই ধরনের দুর্নীতির কথা শুনছি, সেগুলো তো কখনো আগে হয়নি। অফকোর্স ইট হ্যাজ ক্রিয়েটেড আ ভেরি vulnerability on the overall banking industry, ব্যাংকের প্রতি একটা অনাস্থা সৃষ্টি করে। আমি মনে করছি যে আমরা চাচ্ছি ব্যাংকে লোকজনকে আরও ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে আসতে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে মানুষ যদি দ্রুত ব্যাংকে আসে, আরও ব্যাংকে যদি ইনভেস্ট করে টাকা রাখে, তাহলে আমাদের ওভারঅল ইকোনমি যেন উন্নতি হবে। সেই সময় যদি ঘটনা ঘটে, সেটা আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা যে পদক্ষেপ নিচ্ছি, যে কাজটা করছি, আমাদের কাজটাকে আরও দীর্ঘায়িত করছে, কাজটাকে জটিল করছে। বাট আমরা ভালো ব্যাংক যারা আছি, তারা এর মধ্যে লোকজনদের কাছে নানাভাবে পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ব্যাংকগুলো আপনার নানাভাবে আজকাল ডিজিটালি কাজ করার চেষ্টা করছে। আমরাই গত বছরে আমরা প্রায় 1 মিলিয়ন ন্যানো ডিপোজিট অ্যাড করছি। এবছর ফার্স্ট 3 মাসে 3 লাখ হয়েছে। সো আমরা এই সুযোগের, এই অবস্থার মধ্যে আমরা আমাদের সক্ষমতা নিয়ে, আমাদের রেপুটেশন নিয়ে, আমাদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে লোকজনের কাছে গিয়ে যাচ্ছি, তাদের আস্থাভাজন হতে, এবং ওইসব ব্যাংকের কাছ থেকে আমরা গ্রাহক সংগ্রহের চেষ্টা করছি যেসব ব্যাংকগুলো একটু ভালনারেবল অবস্থার মধ্যে, যেখানে আস্থার সংকট রয়েছে। এই ক্ষেত্রে সুদ হার কি একটা বড় ভূমিকা পালন করতে পারে? যে বাংলাদেশ ব্যাংক যখন সুদ হারটা নির্ধারণ করে দেয়, কখনো কখনো এমন কি হয় যে সেটা আসলে বাস্তবতার সাথে ঠিক সাযুজ্যপূর্ণ নয়। এই ক্ষেত্রে সুদ হারটা কি কোনো রকম প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আমি প্রথমে একটা কথা বলি, সুদ হার বা মনিটারি পলিসি শুড বি ইন লাইন উইথ মার্কেট কন্ডিশন, কোথায় আছে। বিগত সরকারের আমলে আমরা মনিটারি পলিসিটা খুব ইন লাইন উইথ ইকোনমি অর ইন লাইন অফ ডিমান্ড অফ মার্কেট সার্ভিসেস দেখে নাই। 6-9 নিয়ে যদি বলি, সেটা আমার কাছে মনে হয় খুব একটা বাজে সিদ্ধান্ত ছিল। আমার কাছে মনে আছে ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন জায়গায় উই ট্রাই টু রেইজ আওয়ার ভয়েস, বাট কথা শুনে না সেই জিনিসটা। এবং আমি এখনও বলি যে 6-9-এর বেনিফিটটা প্রান্তিক লোকজন পায়নি। 6-9-এর কারণে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে তাদের মুনাফা বৃদ্ধি হয়েছে, বিকজ লো কস্ট অফ ডিপোজিট। বাট যেই উদ্দেশ্যে, যেই কারণে 6-9 করা হয়েছিল, সেটা সফল হয়নি। অ্যান্ড সেকেন্ডলি, ইন্টারেস্ট শুড বি ইন লাইন উইথ ইউর ইনফ্লেশন রেট। People must not have a negative growth of the capital. Like আমার ইনফ্লেশন যদি 8% হয়, আমার ডিপোজিট রেট কখনোই 6%, 5% হওয়া উচিত। তাহলে আপনি সেভিংয়ে নিরুৎসাহিত হবেন, কারণ আপনি ইনফ্লেশনের 8%, আপনি পাচ্ছেন 5% নেগেটিভ গ্রোথ হচ্ছে আপনার এসে। আমি একেবারে রাফলি বলছি, ইট ইজ অলওয়েজ শুড বি ইন লাইন উইথ ইনফ্লেশন। এবং আপনি কোন ব্যবসার জন্য কীরকম ডিস্ট্রিবিউশন কস্ট, সেটা নিরিখে আপনার ইন্টারেস্ট ঠিক করা উচিত। লাইক ফর ইনস্ট্যান্স, হোলসেল ব্যাঙ্কিংয়ের জন্য 9% ঠিক আছে, বিকজ আমরা এটার জন্য ছোটোটি বড় কাজ করে। বাট ইফ ইউ লুক অ্যাট রিটেল, ইফ ইউ লুক অ্যাট কার্ড, ইফ ইউ লুক অ্যাট স্মল অ্যান্ড মাইক্রো, দিস গট এ হিউজ ডিস্ট্রিবিউশন কস্ট।
অ্যান্ড আমরা সবাই আমাদের ব্যালেন্স শিটে এসএমইতে যাই, রিটেলে যাই, কার্ডে যাই উইথ হাই ডিস্ট্রিবিউশন কস্ট। কেন? বিকজ ওই জায়গাগুলোতে আমাদের একটা নেট ইন্টারেস্ট মার্জিন বেশি থাকে। আমাদের অলওয়েজ চিন্তা করা উচিত, বোঝা উচিত ব্যাংকের প্রফিট করার প্রয়োজনীয়তা আছে। ব্যাংকের প্রফিট করলে যে অতিরিক্ত প্রফিট হচ্ছে সেই চিন্তা থেকে ধারা থেকে বের হয়ে আসতে হবে। কেন বলি আপনাকে, আমি প্রফিট করে কতটুকু ডিভিডেন্ড দেই, ডিভিডেন্ডের দেখেন হিসাবে 10, 20, 30% দেয়, বাকিটাই কিন্তু আমি রিইনভেস্ট করি। If I do not reinvest, I can Capital grow my করবে না। balance sheet. You don't expect your shareholders to come every year to put in money for your growth. তো আমাদের নিজস্ব ক্যাপিটাল অ্যাডুকেসি, ব্যবসা রক্ষার ক্ষেত্রে ব্যাংকের প্রফিট করা উচিত। সো আমরা কিন্তু সবাই ওইভাবে চিন্তা করে আমাদের একটা ব্যালেন্স শিট কম্পোজ করতাম যে ওকে ফাইন, হোলসেলে ইউ গেট this much of NIM. If you go to retail and card, higher NIM. At the end of the day, you get reasonable net interest margin, which is good for your expected growth in profit, expected capital injection. তার সাথে আমরা নন ফান্ড ইনকামও নেই। সেই গত সরকারের আমলে আপনার এইসব ক্ষেত্রে পুরো তছনছ হয়ে গিয়েছিল। এখন এই সরকারের আমলে আপনার ইনফ্লেশন, আজকে পেপারে এসছে যে আমাদের দেশে সাবকনের মধ্যে ফুড ইনফ্লেশন হাইয়েস্ট ইন বাংলাদেশ, 9+%। সো সেই দৃষ্টিভঙ্গিতে তো অফকোর্স আপনার ইন্টারেস্ট রেটটা হাই হবে। অ্যান্ড ইন্টারেস্ট রেট হাই হলে অ্যাজ উই সে ইটস অল মার্কেট ড্রিভেন। অ্যান্ড বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে, জব ক্রিয়েশনের ক্ষেত্রে অফকোর্স আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাই ইন্টারেস্ট রেট ইজ আ ডিটারেন্ট টু দ্যাট। আমাদের সিস্টেম কিন্তু ইফিশিয়েন্ট না, আমাদের সিস্টেম অনেক ইনএফিশিয়েন্ট এবং হিডেন কস্ট আছে। সো ইফ সামওয়ান pays 50% interest on your loan, and if you add on your other hidden cost, it's becoming very high for him to be লাভ করাটাই তো কষ্ট হয়ে যাবে। সো আমাদের দেশের অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে অফকোর্স মানে ইন্টারেস্টটা সহনীয় হওয়াটা দরকার। ভবিষ্যতের ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রচুর কথা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, এবং আমরাও মনে করছি যে এটার প্রয়োজন আছে, এই ডিসকাশনগুলোর দরকার আছে। এক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকার হিসেবে আপনি কি মনে করেন যে সবগুলো প্রাইভেট ব্যাংক বা রেগুলেটরস বডি সবাই মিলে কি ধরনের প্র্যাকটিস প্রমোট করলে অ্যাকাউন্টেবিলিটিটা একেবারে নিশ্চিত করা যাবে? কারণ আমরা দিন শেষে কিন্তু কথা বলছি পাবলিক ফান্ডের কথা, যেই টাকা মানুষ জমা দিচ্ছে তার জবাবদিহিতা নিশ্চিত করাটা ব্যাংকের এবং অবশ্যই রেগুলেটরি বডির দায়িত্ব। সেই জায়গা থেকে আপনি যদি বলেন। আমাদের চারপাশের দেশে কিন্তু গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আমাদের থেকে অনেক ভালো। অ্যান্ড আমরা বাংলাদেশ ব্যাংক রেগুলেটরস আমরা কিন্তু প্রায়শই কোনো কিছু করার আগে আমাদের পারিপার্শ্বিক দেশে কী হচ্ছে, নেইবারিং কান্ট্রিকে সেগুলো খেয়াল করি। তো সেগুলো যদি আমরা খেয়াল করি, অ্যান্ড আমি যেটা বলেছি যে ম্যানেজমেন্ট ড্রিভেন হওয়া উচিত, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আর স্ট্রং হওয়া উচিত, অ্যান্ড বাংলাদেশ ব্যাংক রাইটফুলি কাজটা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা অনেক দূর আসছি। ট্রায়াল যেই কাজটা করা উচিত জাস্ট চারপাশটা দেখে যেই কাজটা ইমপ্লিমেন্ট করা উচিত টু এনশিওর গভর্নেন্স, উই মাস্ট ডু দ্যাট ইমিডিয়েটলি উইদাউট এনি ফেল। উই মাস্ট এনশিওর অর ইউ মাস্ট টেক রাইট স্টেপস হাউ উই ক্যান ডিল উইথ দিস এইলিং ব্যাংক। যে ব্যাংকগুলোর সমস্যা সেগুলো কীভাবে ডিল করা যায়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে যেই সব লোকরা ব্যাংকে আছে তাদের টাকাটার সুরক্ষা করা উচিত আমাদের। অ্যান্ড সেই ক্ষেত্রে সরকারের যে করণীয় সেই কাজগুলো করা উচিত। বিকজ আমরা যদি লোকগুলো যদি ব্যাংক বিমুখ হয়ে যায় সেটা অর্থনীতির জন্য ভালো না, দেশের জন্য ভালো না। এবং একটা ব্যাংক যদি ফেল করে তার কিন্তু স্পিল ওভার ইফেক্ট অন্য ব্যাংকেও আসে। বিকজ আমরা শুধু একটা ব্যাংক একটার সাথে করে না, ডোমিনো ইফেক্ট আছে এবং ইম্প্যাক্ট আদার্স আছে। সো আমাদের খুব চিন্তাভাবনা করে অর্থনৈতিক সামগ্রিক বিচারে আমাদের একটা দৃষ্টি নিতে হবে। এবং অ্যাজ আই মেনশন আর্লিয়ার দ্যাট রাইটফুলি যদি ম্যানেজমেন্ট দেওয়া যায়, রাইট ফ্রেমওয়ার্ক দেওয়া যায়, যে কোনো দুর্বল ব্যাংকে ভালো করা যায়। সো আমাদের সেই সমস্ত চিন্তা মাথায় রেখেই আমাদের সামগ্রিক ব্যাংকের উপরে লোকজন আস্থার ফিরানোর জন্য কাজ করতে হবে, গভর্নেন্সটা এনশিওর করতে হবে, ম্যানেজমেন্ট যেন ফ্রিলি অ্যান্ড প্রপারলি কাজ করতে পারে, অ্যান্ড ম্যানেজমেন্টকে আরোটা কীভাবে এম্পাওয়ার করা যায় টু দ্য রাইট ডিরেকশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওভারঅল ব্যাংকিং সেক্টর অ্যান্ড ব্যাংক, সেই ব্যাপারে নজর দিতে হবে। যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে প্রান্তিক জনগোষ্ঠী ব্যাংকিং সেবার হয়তো কিছুটা ব্যবহার করে, কিন্তু বেশিরভাগই আসলে ব্যবহার করে না। হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু আসলে সে ব্যাংকের যে প্রকৃত সুবিধা সেটা নিতে পারছে না। এই ক্ষেত্রে আপনার ব্যাংক কিংবা প্রাইভেট ব্যাংকগুলো কি করতে পারে যাতে প্রান্তিক জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতায় চলে আসে? 17 কোটি 18 কোটি লোক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে আমি
ব্রাঞ্চ করে কিংবা সাব ব্রাঞ্চ করে সবার কাছে পৌঁছাতে পারবো না, এক্সপেন্সিভও। আমাদের সময় আসছে, অ্যাজ উই মেনশন, উই নিড টু আর্ন এনাফ to expand your balance sheet. We need to earn enough to have a reasonable capital adequacy so that Moody's rated us favorably. সেই ক্ষেত্রে আমাদের ইনকামের সক্ষমতার বিচারে আমাদের মনে হয়েছে যে কাস্টমার অ্যাকুইজিশন এখন ডিজিটাল যাওয়া ছাড়া কোনো উপায় নাই। I must reach out people digitally. I must reach out people in such a way that people doesn't need to come to my bank. From his own place, my people will go on a tab line. They can open the account after giving the account number right away, and he can do his banking with us উইদাউট কামিং টু মাই ব্রাঞ্চ। ওই জায়গাগুলোতে আমাদের যাওয়া, এবং আমরা প্রত্যেকটা ব্যাংক কাজ করছি যে আমি একটা লোককে তার বিহেভিয়ারের ভিত্তি করে আমি কিভাবে তাকে টাকা দিতে পারি। এইখানে আমাদের ওপেন অ্যাকাউন্ট কনসেপ্টে যাওয়া উচিত। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন আসলে যে আই শুড বি এবল টু অ্যাক্সেস নগদ, আই শুড বি এবল টু অ্যাক্সেস পাঠাও, I should be access all of the digital fintech company. So we all have a same platform যেখানে আমি লোকটা বিহেভিয়ারটা চেক করতে পারি। বিকজ ডিজিটাল ব্যাংকে যদি যেতে চাই, আমরা যে ডিজিটাল ক্রেডিট স্কোরিং মডেলে যেতে চাই, আমার ডেটা লাগবে, ডেটা ছাড়া হবে না। অ্যান্ড আই শুড বি এবল টু অ্যাক্সেস ডেটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনার যাবতীয় ডেটা আমার অ্যাক্সেস করতে হবে। আমি যেন পাই এখানে বসেই আমি জানতে চাই কাউসাবে কোন দোকানে যায়, কাউসাবে কোনখানে স্পেন্ড করে, হাউ মাচ হি স্পেন্ডস, ওয়ার হি ডাজ, কোথায় অ্যাকাউন্ট মেনটেন করে। দ্যাট উইল গিভ মি আ স্কোরিং মডেল দ্যাট ইয়েস দিস মাচ রিস্ক আই ক্যান টেক অন মি। সো কাউসাবে যখন লোন অ্যাপ্লাই করবে ওখান থেকে বসে, he can get the loan in 3 seconds, 5 seconds based on his entire behavioral pattern. That's how the whole world works. আপনি ডেটা নিয়ে ডেটার সাথে আপনি আপনাকে বিহেভিয়ার চিন্তা করে আমরা একটা হাইপোথিসিসে দিয়ে দিব, ওইভাবেই আমরা কাজ করতে চাচ্ছি। সো ডিপোজিটের জন্য আমার কাছে আসতে হবে না, অ্যান্ড লোনও আপনি একটা সার্টেন অ্যামাউন্ট লোন, ছোটো লোন আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আমার অলরেডি স্বপ্ন ছিল যে আপনার বাংলাদেশ যে ক্ষুদ্র ক্ষুদ্র যে লোক আছে, যেমন সারা দেশে দেখেন বিএটির লাখ লাখ ডিস্ট্রিবিউটার, আমাদের দেশে দেখেন আপনি প্রতি গ্রাম অঞ্চলে দেখবেন যে ওই ভ্যান নিয়ে সবজি ভিড়, ওদের তো প্রতিদিনের একটা ক্যাপিটাল দরকার হয়, সেই ক্যাপিটাল কার থেকে নেয় ওটা। সো এই জায়গাগুলোতে যেসব ব্যাংকগুলো চিন্তা করে এবং সলিউশন নিয়ে আসতে পারবে কাউসাভাই, সেই ব্যাংকগুলোই ভবিষ্যতে টিকে থাকবে। ঢাকা ব্যাংক এই ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা করছে বা উদ্যোগ করছে আমাদের সঙ্গে শেয়ার করেন? রিটেল লোন, এসএমই লোন, মাইক্রো লোন অ্যান্ড ডিজিটালের ক্ষেত্রে আমাদের ক্ষেত্র আরও প্রসারিত করছি, সক্ষমতা বাড়াচ্ছি, আমাদের টেকনিক্যাল জায়গায় প্ল্যাটফর্মে ইনভেস্ট করার চেষ্টা করছি, যাতে করে আমরা আরও দ্রুত এবং অনেক বেশি লোকের কাছে যে আমরা ডিজিটালি রিচ করতে পারি। বিকজ ওই জায়গাটাতে মার্কেট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে অনেক স্ট্রং একটা কনজিউমার বিহেভিয়ার আছে, রিটেলে বলেন এবং ক্ষুদ্র ঋণ। আমার ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা ইজ ভেরি গুড। অনেক লোকের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে সেবা দিতে পারবো, ডিপোজিট আনতে পারবো, তাকে আমি লোন দিতে পারবো, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে ব্যাংকিং সেবা নিয়ে যেতে পারি, যেখানে তার আস্থাটা থাকবে ইয়েস ঢাকা ব্যাংকে টাকা রাখলে টাকা সময় মতো পাওয়া যায়, ঢাকা ব্যাংকের থেকে আমি দ্রুত আমার প্রয়োজনীয় লোনটা পাওয়া যায়, এবং আমি লোনটা যদি সময়তে শোধ দিয়ে দিই আমার সেখানে বেনিফিট হতে পারে। সো সমস্ত জিনিসটাকে একটা ব্যবহারিকভাবে একটা সার্কেলে এনে আমি লোকজনকে একটা প্যাকেজ দিতে যাই, যেখানে আমরা শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চিটাগাং কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক না, গ্রামে গঞ্জে যে অনেক ছোটো ছোটো ব্যবসায়ীগুলো আছে যাদের টাকার প্রয়োজন এবং যারা এখন টাকা মেরে দিবেন আপনার, সেই লোকের যেতে চাই। তাহলে মানে ভবিষ্যতের ব্যাংকের মানে ব্যাংক খাতের পরিস্থিতি কি দেখছেন ইত্যাদি নিয়ে আমাদেরকে আর সমস্ত কিছুর মধ্যে এই টার্ময়েল, এই অনিশ্চয়তা, এই ডাউনগ্রেড, আমি কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই আশাবাদী। আমি প্রতিটা জায়গায় আমার যখনই আমি আমার ক্যাপাসিটি গিয়েছি, আই এম ভেরি হোপফুল অ্যান্ড আপবিট অন আমার ইকোনমি। What we are seeing right now is a temporary phenomenon, and I strongly believe that historically Bangladesh has proven to be a very resilient economy. It is a resilient economy, will come back because Bangladesh's লোকজন entrepreneurship is phenomenal. And এই জায়গায় আমি যেটা কাজ করতে চাই, আমি আপনাকে আমার আলাপে বলেছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যেতে চাই তাদের ব্যাংকিং সেবা নিয়ে। বিকজ বাংলাদেশের লোকজন, সমস্ত লোকজনের মধ্যে যদি আমরা অধিকাংশ লোককে অর্থনৈতিক আমরা সম্পৃক্ত করতে পারি, তাতে ওভারঅল একটা দেশের উন্নতি। বিকজ একটা টাকা সিস্টেমে আসলে তার গতি প্রকৃতি, তার ভ্যালুয়েশন আছে, ওভারঅল অর্থনীতিতে সেটা ভ্যালুয়েট করে, অ্যান্ড দ্যাট উইল অলসো হেল্প মাই ব্যাংক অ্যাজ ওয়েল। বিকজ আমি চাই ঢাকা ব্যাংক যেন মানুষের প্রধান ব্যাংক, যে
ফার্স্ট চয়েস অফ ব্যাংক ঢাকা ব্যাংক হতে পারে। সেই জন্য আমি নট অনলি, অফকোর্স আই উইল নট deny the importance of large corporates, of course they will be there, তার সাথে আমি বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে ডিপোজিট এবং লোন সেবা নিয়ে যেতে চাই, যাতে লোকটা প্রয়োজনে কোনো ইনফর্মাল সোর্সের কাছ থেকে অধিক ইন্টারেস্টের রাতে অসহনীয় ইন্টারেস্টে টাকা ধার নিতে হয়। ঢাকা ব্যাংক আছে ওদের জন্য। ঢাকা ব্যাংক উইল গিভ দেম লোন অ্যান্ড উইল এনকারেজ দেম টু পে ইট অন টাইম। আমি এমন প্রোডাক্ট নিয়ে আসতে যেখানে সে যদি আমাকে ঠিক মতো দেয়, রিবেট পাব সে একটা, সো দিল ইনসেন্টিভ টু পে মি ব্যাক। অ্যান্ড ব্যাংক এবং গ্রাহক যদি একসাথে থাকে, গ্রাহকের প্রয়োজনের ক্যাপিটালের কোনো অভাব হয় না, ব্যাংকও তার সাথে সারা জীবন তার সহায়তা এবং তার ব্যাংকিং সেবা দিয়ে যেতে পারে। সো ওই দিনের অপেক্ষা আছে যেখানে আমরা বাংলাদেশের অধিকাংশ জনগণকে ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসতে পারবো। তার দেশটা উন্নতি হবে, আমার ব্যাংক করে ভালো হবে। আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ কাউসার ভাই ফর গিভিং মি দিস অপরচুনিটি টক, বিকজ অনেক কিছু নিয়ে আলাপ করছি যেগুলো আমরা বলার সুযোগ পাই না, সময় পাই না। আপনার এই প্ল্যাটফর্মে আমি বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আপনাকে অনেক ধন্যবাদ।